Hello everyone, Assalamu alaikum, and I welcome you all to this interesting lesson where we are going to learn basic spoken English and grammar. Yes dear learners, আজকে আমরা শিখতে যাচ্ছি বেসিক স্পোকেন ইংলিশের সাথে গ্রামারটাও শিখতে যাচ্ছি। অর্থাৎ আমরা আজকে নতুন একটি সিরিজ চালু করতে যাচ্ছি যেখানে হচ্ছে বেসিক ইংলিশের পাশাপাশি আমরা গ্রামারও শিখব। সো আসলে ভাষা শিখতে গেলে বা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের গ্রামারের কোনো প্রয়োজন হয় না, বাট গ্রামার দরকার পড়ে তখনই যদি আমরা কারেক্টলি বা পারফেক্টলি ইংরেজি শিখতে চাই বা বিশুদ্ধভাবে যদি ইংরেজি শিখতে চাই তখন আমাদের কিন্তু গ্রামার দরকার পড়ে। এই জন্য আমরা স্পোকেন ইংলিশও শিখব, পাশাপাশি আমরা এই বেসিক গ্রামার যে সিরিজটি এটাও আমরা রানিং করে যাব যাতে করে আমরা প্রপারলি কারেক্টলি আমরা ইংরেজি শিখতে পারি। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, আজকে আমরা প্রথম ক্লাসে শিখব, অর্থাৎ বেসিক স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামারের প্রথম ক্লাসে আমরা শিখব হ্যাড অ্যান্ড ডিড এর দুটি ব্যবহার। এই দুটি ওয়ার্ডের ব্যবহার শিখব, কোন সিচুয়েশনে আমরা হ্যাড ব্যবহার করব এবং কখন আমরা ডিড ব্যবহার করব। এটা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি, কনফিউশনে থাকি। আজকে সমস্ত ডাউট কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রথমে আমরা দেখব হ্যাড কখন ব্যবহার করব। সো হ্যাড আমরা তখনই ব্যবহার করব যদি অধিকার বোঝায়। অধিকার বলতে যেমন আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটি কলম আছে, আমার একটি কি বলবো, আমার একটি পুকুর আছে। এই যে অধিকার, আমার একটা জিনিস আছে, সেটা বোঝাতে প্রথম ব্যবহারটি করতে পারি হ্যাড। সো এই হ্যাড মানে ছিল বোঝাতে। সো হ্যাডের দুটি ব্যবহার হয়, দুটি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এই হ্যাড। সো প্রথম ব্যবহারটি হচ্ছে এটা, মানে অধিকার বোঝাতে। এই প্রথম ব্যবহার অধিকার বোঝাতে, হ্যাড মানে ছিল বোঝাতে। সো এখানে আমি একটু বলে নিচ্ছি যে আমি কিন্তু এইটার স্ট্রাকচারও লিখে দেবো, ডোন্ট ওয়ারি। এইটারও আমি স্ট্রাকচার লিখে দেবো কীভাবে বাক্য গঠন করতে হয়, অ্যান্ড ডিডেরও স্ট্রাকচার লিখে দেবো কীভাবে বাক্য আপনি গঠন করবেন। একে একে বাক্য গঠন করতে পারবেন, মুখস্থ করার কিছু নেই। গ্রামার তারপরেও আপনাকে মুখস্থ করতে হবে না। এনিওয়েজ, যেখানে ছিলাম যে অধিকার বোঝাতেই আমরা হ্যাড ব্যবহার করবো। হ্যাড মানে ছিল। আর এই যে র, অর্থাৎ যে বাংলা বাক্যের মধ্যে বা শেষে র উচ্চারণ থাকবে, যেমন আমার একটি বাগান আছে, আমার র আছে আমার। সো র থাকছে, এই র থাকলে আমরা হ্যাড ব্যবহার করব, ঠিক আছে। এবং এই ছিল অর্থে অতীতের কোনো কথা বোঝাতে, ঠিক আছে। অতীতে আমার এটা ছিল বোঝাতে। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আই হ্যাড আ গার্ডেন, আমার একটি বাগান ছিল। আমার র আছে, আমার একটি বাগান ছিল। আই হ্যাড আ গার্ডেন, আমার একটি বাগান ছিল বোঝাতে আমরা কিন্তু হ্যাড ব্যবহার করেছি। হ্যাড মানে ছিল। এখন আমি বলতে পারি আই হ্যাড, হি হ্যাড আ কাউ, তার একটি গাভী ছিল। হতে পারে না? ইয়েস, হি হ্যাড আ কাউ, তার একটি গাভী ছিল। এখন আমরা বলতে পারি দে হ্যাড টু রেস্টুরেন্ট, তাদের দুইটা রেস্টুরেন্ট ছিল। দে হ্যাড টু রেস্টুরেন্ট, তাদের দুইটি রেস্টুরেন্ট ছিল। অথবা আমরা বলতে পারি উই হ্যাড আ বিজনেস, আমাদের একটি ব্যবসা ছিল। উই হ্যাড আ বিজনেস, আমাদের একটি ব্যবসা ছিল। এই যে অধিকার আমাদের ছিল বোঝাতে আমরা ব্যবহার করি। সো এখন বিষয় হচ্ছে সবগুলো তো পজিটিভ ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। সো এটা কিন্তু আমরা নেগেটিভ অর্থেও ব্যবহার করতে পারবো। যেমন আই হ্যাড, এখানে হ্যাড দিব, হ্যাডের পরে একটা নট দিব। আই হ্যাড নট আ গার্ডেন, আমার বাগান ছিল না। নটও দিতে পারি, নো দিতে পারি। তাহলে নো দিলে এ আর দেওয়া যাবে। যেমন আই হ্যাড নো গার্ডেন, আমার বাগান ছিল না। আই হ্যাড নো গার্ডেন, আমার বাগান ছিল না। হি হ্যাড নো কাউ, তার গাভী ছিল না। দে হ্যাড নো টু রেস্টুরেন্ট, তাদের দুটা রেস্টুরেন্ট ছিল না। উই হ্যাড নো বিজনেস, আমাদের কোনো ব্যবসা ছিল না। এভাবে আর নট দিলে এই আর্টিকেলটা রাখতে পারবেন। যেমন আই হ্যাড নট এ গার্ডেন, আমার কোনো বাগান ছিল না, মানে আমার বাগান ছিল না। হি হ্যাড নট আ কাউ, তার গাভী ছিল না। দে হ্যাড নট টু রেস্টুরেন্ট, তাদের দুইটা বাগান ছিল না। উই হ্যাড নট আ বিজনেস, আমাদের একটা ব্যবসা ছিল না। সো নো দিলে আমরা এই আর্টিকেলটা ইউজ করব না, আর যদি নট দিই তাহলে আমরা আর্টিকেল দিব। সাধারণত এখানে নো দিয়েই ভালো হয়, মানে এক্স্যাক্ট হয়। যেমন আই হ্যাড নো গার্ডেন, অধিকার বোঝাচ্ছে তো, অধিকারে এই জন্য নো দিলেই ভালো হয়। আই হ্যাড নো গার্ডেন, আমার কোনো বাগান নেই। যখন নো দিব তখন আর আর্টিকেল দিব না। আই হ্যাড নো গার্ডেন, হি হ্যাড নো কাউ, হি হ্যাড নো, দে হ্যাড নো টু রেস্টুরেন্ট, দে হ্যাড নো বিজনেস, এভাবে, ঠিক আছে। সো এটাকে কিন্তু আমরা ইন্টারগেটিভেও করতে পারবো এই হ্যাড দিয়ে। জাস্ট হ্যাডটি আগে বসাই দিলেই হবে। যেমন হ্যাড আই এ গার্ডেন, আমার কি একটি বাগান ছিল। হ্যাড আই এ গার্ডেন, আমার কি একটি বাগান ছিল। আবার বলতে পারি হ্যাড হি এ কাউ, তার কি একটি গাভী ছিল।
আবার বলতে পারি হ্যাড দে টু রেস্টুরেন্ট, তাদের কি দুইটা রেস্টুরেন্ট ছিল। আবার বলতে পারি হ্যাড উই আ বিজনেস, আমাদেরকে একটা বিজনেস ছিল। সো ইন্টারগেটিভও কিন্তু করতে পারি, ঠিক আছে, নেগেটিভও করতে পারি, ইন্টারগেটিভও করতে পারি, মানে প্রশ্নও আমরা করতে পারি, ঠিক আছে। ওকে, আমরা এটাও বলতে পারি যে হ্যাড ইউ আ গার্ডেন, তোমার কি বাগান ছিল। হ্যাড ইউ আ গার্ডেন, তোমার কি একটি বাগান ছিল। সো এভাবে কিন্তু করতে পারি। ওকে, আমরা বুঝতে পেরেছি প্রথম যে ব্যবহারটি হ্যাড মানে ছিল অর্থে এবং অধিকার অর্থে। এবার আরেকটি ব্যবহার হচ্ছে হ্যাড প্লাস V3 আমরা ব্যবহার করে থাকি। হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেটা কেমন, অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছিল সেইটি বোঝাতে আমরা হ্যাড প্লাস V3 ব্যবহার করে থাকি। অর্থাৎ অতীতকালে দুইটা কাজ হয়েছে, দুইটি কাজের মধ্যে থেকে যে কাজটি আগে সম্পূর্ণ হয়েছে বা সংগঠিত হয়েছে সেইটা বোঝাতে আমরা এই হ্যাড প্লাস V3 ব্যবহার করে থাকি। আর যে বাকি যে কাজটা পরে হয়েছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, অথবা সিম্পল পাস্ট টেন্স। যেমন এক্সাম্পল দিতে পারি, যেমন আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর হি কেম, সে আসার আগেই বা সে আসার পূর্বেই আমি স্টেশনে পৌঁছেছিলাম। সো এই দুইটি কাজ হয়েছে, দুইটি কাজের মধ্যে কোনটা আগে হয়েছে, আমি আবার বাংলাটা বলছি, সে আসার পূর্বে আমি স্টেশনে পৌঁছেছিলাম, তার মানে সে আসার আগে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে, আমি স্টেশনে আগে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, তাহলে ওইটা হবে হ্যাড প্লাস V3, এই হ্যাডের ব্যবহার হ্যাড প্লাস V3। যেমন আই হ্যাড রিচড, হ্যাড প্লাস V3, আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি স্টেশনে পৌঁছেছিলাম। সো আরেকটা এক্সাম্পল দেখি, আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মাদার সেড, মা বলার আগেই আমি আমার হোমওয়ার্কটি কমপ্লিট করেছিলাম। কোনটা আগে হয়েছে, আমি আগে করে ফেলেছিলাম, পরে কাজটা হয়েছে মা বলার আগে, মা বলার পূর্বে আমি কাজটা করে ফেলেছি। সো যেটা করে ফেলেছি সেটা বোঝাতেই আমরা হ্যাড প্লাস V3 ব্যবহার করব, ঠিক আছে। আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মাই মাদার বা বিফোর মাদার সে, মা বলার আগেই আমি আমার হোমওয়ার্কটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। এ ধরনের কিন্তু অনেক বাক্য আছে। সে আসার পূর্বেই আমি সেখানে গিয়েছিলাম, সে আসার পূর্বে এই কাজটা আমি করে ফেলেছি, সে আসার পূর্বেই আমি অফিসে পৌঁছেছি, এই ধরনের বাক্য আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। সো এবার হলো আমাদের গঠন লিখে দেওয়ার পালা, রাইট, যে গঠনটার কথা বলেছিলাম। সো প্রথম যে গঠনটি নাম্বার 1 গঠন হতে পারে, প্রথম যে ব্যবহার যেটা অধিকারের, সেটা হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপর আমরা হ্যাড ব্যবহার করব, অথবা আমরা একসাথে দুইটা লিখে দিই, হ্যাড অথবা হ্যাড নটও হতে পারে, আমরা যদি নেগেটিভ বোঝাতে চাই। হ্যাঁ, হ্যাড নট অথবা নো, হ্যাড প্লাস নো দিয়ে দিই। হ্যাঁ, নো প্লাস আদার ওয়ার্ড, ঠিক আছে, আদার ওয়ার্ড। আর ইন্টারগেটিভ করার ক্ষেত্রে প্রশ্ন যদি করতে চান তাহলে জাস্ট এই হ্যাড জাস্ট আগে দিয়ে দিবেন, তাই হবে, জাস্ট ওইটা আমরা লিখতাম না। আর যে 2 নম্বর ব্যবহার সেটা হচ্ছে কিভাবে, যে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর আমরা হ্যাড ব্যবহার করব, তারপর আমরা V3 ব্যবহার করব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বা আদার ওয়ার্ড, পরে বিফোর, পরে সাবজেক্ট হবে, আবার সাবজেক্ট এখানেও কিন্তু, আচ্ছা বিটা দিয়ে দিই, সাবজেক্ট প্লাস এখানে হবে V2, দ্যাট মিনস ভার্বের পাস্ট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম, ওকে, প্লাস আদার ওয়ার্ড। এই তো আমাদের দুটি স্ট্রাকচার হয়ে গেল। প্রথম স্ট্রাকচারটি এটা, যে সাবজেক্ট হ্যাড অথবা হ্যাড নো ব্যবহার করে তারপর আদার ওয়ার্ড দিব। আরেকটা ব্যবহার হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, তারপরে V4, তারপর সাবজেক্ট প্লাস V2, পরে আদার ওয়ার্ড, রাইট। ওকে, এইবার আমাদের হলো ডিড এর ব্যবহার। কখন আমরা ডিড ব্যবহার করব, রাইট। সো ডিড ব্যবহার করব কখন, ডিডেরও আবার দুটি ব্যবহার রয়েছে, ঠিক আছে। নাম্বার 1 ব্যবহার হচ্ছে যে অতীতকালের কোনো কাজ বোঝাতে, নর্মালি অতীতকালে কোনো একটা কাজ করে ফেলেছিলাম সেটা বোঝাতে আমরা ডিড ব্যবহার করে থাকি। সেটা কেমন ধরনের কাজ, এটা এক্সাম্পল না দেখলে বোঝা যাবে না। একটি সেন্টেন্স আমি এখানে লিখেছি, হ্যাঁ, যেমন আই বট আ শার্ট, আমি একটি শার্ট কিনেছিলাম। এখন একটা বাক্যকে নেগেটিভে রূপান্তর করার জন্য আমরা ডিড ব্যবহার করে থাকি।
অতীতের কোনো একটি কথা বলেছিলাম, সেই কথাটাকে নেগেটিভ ফর্মে নিয়ে আসার জন্য আমরা ডিড ব্যবহার করে থাকি। এটা হলো নাম্বার 1 ব্যবহার। যেমন এরকম, আই বট আ শার্ট, আমি একটি শার্ট কিনেছিলাম। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে হবে আই ডিড নট। যখন ডিড ইউজ করব তখন এরপরের যে ভার্ব বট এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে বাই। ঠিক আছে, আই ডিড নট বাই আ শার্ট, আমি শার্ট কিনিনি। এটা হচ্ছে আমি একটি শার্ট কিনেছিলাম, আর এটা আই ডিড নট বাই আ শার্ট, আমি শার্ট কিনিনি। এখানে এ না দিলেও চলবে, আই ডিড নট বাই শার্ট। ঠিক আছে, আই ডিড নট বাই শার্ট দিলেও চলবে। ওকে, আই ডিড নট বাই শার্ট, আমি শার্ট কিনিনি। দ্যাট মিনস এখানে যখন ডিড ইউজ করলাম পরে কিন্তু আর বট থাকবে না, বট হয়ে বাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তার মানে আমরা বুঝলাম যে একটা বাক্যকে নেগেটিভ ফর্ম করার জন্য বা নেগেটিভ ফর্মে নেওয়ার জন্য ডিড ব্যবহার করতে হয়, সেটা অতীতের কোনো কথাকে। সো অ্যানাদার এক্সাম্পল, শুধুমাত্র যে আমরা নেগেটিভ ফর্ম দেওয়ার জন্য আমরা যে এই ডিড ব্যবহার করে থাকি সেটা না। নাম্বার 2 যে ব্যবহার সেটা হচ্ছে অতীতের কোনো কথাকে কোশ্চেন্সে পরিণত করতে, প্রশ্ন করতে, সেটা পজিটিভ প্রশ্ন হোক আর নেগেটিভ প্রশ্ন হোক, প্রশ্ন করতে বা কোশ্চেন্স করতে আমরা ডিড ব্যবহার করে থাকি। এটা হলো 2 নম্বর ব্যবহার। যেমন এটা আমি লিখেছি যে ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে গিয়েছিলে, মানে অতীতের কথা বা গতকালকে। যেমন ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে, তুমি গতকালকে কি মার্কেটে গিয়েছিলে, গতকালকে কি তুমি মার্কেটে গিয়েছিলে। ইয়েস, এইটা বোঝাতে আমরা কিন্তু ডিড ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 2 ব্যবহার কি, কোশ্চেন্স করতে আমরা ডিড ব্যবহার করে থাকি, সেটা নেগেটিভ কোশ্চেন্স হোক আর পজিটিভ কোশ্চেন্স হোক। আরেকটা ব্যবহার হচ্ছে কোনো একটা বাক্যকে নেগেটিভ ফর্ম আনার জন্য বা নেগেটিভ ফর্মে নেওয়ার জন্য ডিড ব্যবহার করে থাকি। জাস্ট 2টা ব্যবহারই। সো আমরা অ্যানাদার কিছু এক্সাম্পল দেখি। যেমন নেগেটিভ একটা প্রশ্ন করছি যে ডিডেন্ট ইউ বাই আ শার্ট, তুমি কি শার্ট কিনোনি, তুমি কি শার্ট কিনোনি। অতীতের কথা বোঝাতে, অর্থাৎ প্রশ্ন, অতীতকালে কোনো একটি কথা বোঝাচ্ছি যে ডিডেন্ট ইউ বাই আ শার্ট ইয়েস্টারডে, তুমি কি গতকালকে শার্ট কিনোনি, জাস্ট প্রশ্ন করছি। সেখানে এ আর্টিকেল না দিলেও চলবে। সো ডিডেন্ট ইউ বাই শার্ট ইয়েস্টারডে, তুমি কি গতকালকে শার্ট কিনোনি। সো অ্যানাদার এক্সাম্পল ইজ, আমরা আরেকভাবে নটটা লিখতে পারি, সেই নটটা শেখানোর জন্য আমি লিখেছি যে ডিড ইউ নট। সো আপনারা যদি প্রথমে ইউজ করেন তাহলে শর্ট ফর্ম ইউজ করতে হবে ডিডেন্ট, ডিড নট বলা যাবে না, সো ডিডেন্ট বলতে হবে। আর যদি এভাবে ব্যবহার করেন ডিডেন্ট ইউ, সাবজেক্টের পরে যদি নট দেন তাহলে সম্পূর্ণ NOT নট লিখতে পারবেন। ঠিক আছে, ওকে, ডিডেন্ট ইউ নট গো টু অফিস, তুমি কি অফিসে যাওনি। ডিড ইউ নট গো টু অফিস, তুমি কি অফিসে যাওনি। সো আমি 2টা ব্যবহার শিখালাম। এখানে হলো একটা নট আমরা শুরুতে দিলে ডিডেন্ট বলবো, আর যদি আমরা নট সম্পূর্ণ লিখতে চাই তাহলে সাবজেক্টের পরে দিব। যেমন ডিড ইউ নট গো টু অফিস, তুমি কি অফিসে যাওনি, অথবা তুমি কি গতকালকে অফিসে যাওনি। ডিড ইউ নট গো টু অফিস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে অফিসে যাওনি, তুমি কি গতকালকে স্কুলে যাওনি। সো তুমি কি গতকালকে বাইরে যাওনি। এই যে নেগেটিভ ফর্মে নিয়ে আসার জন্য আমরা কিন্তু ডিড ব্যবহার করে থাকি। সো 2টি ব্যবহার ক্লিয়ার। এবার আমার গঠন লিখে দেওয়ার পালা। সো নাম্বার 1 গঠনটি হচ্ছে, আমরা জাস্ট কি লিখব, সাবজেক্ট ডিড প্লাস নট প্লাস V1, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এটা হচ্ছে নাম্বার 1 ব্যবহার। অ্যান্ড নাম্বার 2 ব্যবহার হলো কোয়েশ্চেন্স তৈরি করতে আমরা ব্যবহার করে থাকি। সো নাম্বার 2 হলো আমরা কোয়েশ্চেন্স ব্যবহার করতে, তার মানে ডিডটা আমরা প্রথমে দিব, ডিড অথবা ডিডেন্ট আমরা ব্যবহার করতে পারি। ওই যে নট বোঝাতে নেগেটিভ ফর্ম আমরা এইভাবে বলতে পারি স্মার্টলি পড়ার জন্য। তারপর আমরা সাবজেক্ট ইউজ করব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব প্লাস আদার ওয়ার্ড প্লাস ইন্টারগেটিভ চিহ্ন। ওকে, আমরা এবার ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই তো 2টি ব্যবহার, ডিডের 2টি ব্যবহার। নাম্বার 1, একটা বাক্যকে নেগেটিভে রূপান্তর করার জন্য আমরা ব্যবহার করে থাকি সাবজেক্ট ডিড প্লাস নট, পরে যদি ডিড ইউজ করব পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দেন আদার ওয়ার্ড। অ্যান্ড নাম্বার 2 ব্যবহার প্রশ্নে রূপান্তর করার জন্য। ঠিক আছে, আমরা ব্যবহার করে থাকি, জাস্ট এটাকে ইয়েস নো কোয়েশ্চেন্সও বলা হয়ে থাকে। ডিড অথবা ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট। ঠিক আছে,
সো এই ছিল মোটামুটি হ্যাড এবং ডিডের দুটি ব্যবহার। সো এভাবে যদি আমরা ইংরেজি শিখি তাহলে অবশ্যই আমরা ইংরেজিতে পারফেক্টলি কথা বলতে পারবো, বা ইংরেজি শেখাটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট বিশুদ্ধ হয়ে যাবে। সো এই ছিল আজকের এই লেসনটি। যদি লেসনটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টা শিখতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।